বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ববর্তী ভিডিও বার্তায় বলেছিলাম যে 2015 সালের শুরুর দিক থেকে আমি প্রচলিত রাজনীতিতে ফিরছি, কথা রেখেছি। ফিরেছি একেবারেই মূলধারার অন্যতম প্রধান রাজনৈতিক শক্তির, যেটিকে এখন অনেকেই রাজনৈতিক অপশক্তি বলছিলেন, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক ক্রান্তিকালীন সময়ের সংকটকালীন একজন মুখপাত্র হিসাবে আমি প্রচলিত রাজনীতিতে ফিরেছি। ফিরেই আমি তাগিদ দিয়েছি যে বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে যে দল গড়া হয়েছিল এবং যে দলের পেছনে শহীদ রাষ্ট্রপতি, সাবেক প্রেসিডেন্ট আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মশিউর রহমান জাদু মিয়ার মতো বিদগ্ধ চেতনার রাজনীতিক যারা বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রমোট করেছিলেন, সেই তাদের আদর্শকে নিয়েই ধারণ করে আমরা নতুন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সাজাতে চাই। এটি আসলে নবধারার কার্যত আসল সেই বিএনপি, যে বিএনপি আজকের যে বিএনপি আদর্শযুক্ত লাইনচ্যুত, যারা এখন আর রাজনীতি করছেন না, জনগণের স্বার্থ সংরক্ষণে সোচ্চার হচ্ছেন না, সেই জায়গা থেকে একেবারেই নতুন করে শুরু করে। এখানে নেতিবাচক হিসাবে দেখার কিছু নেই এই পদক্ষেপকে। যারাই একজন কামরুল হাসান নাসিমকে পাগল, ছাগল যাই বলছেন না কেন, আমি সুস্পষ্টভাবে বলে দিতে চাই যে আমি বিএনপির জন্য আশীর্বাদ হয়ে এসেছি, অভিশাপ হয়ে আসেনি। কেন আসেনি? যত সময় যাবে আপনারা বিশ্বাস করবেন যে আসলে আমি দলটিকে ভালোবাসি এবং 1.5 থেকে 2 কোটি যে আমাদের যারা প্রত্যক্ষ সমর্থক রয়েছেন, যারা সব সময় এই দলটির মঙ্গল কামনা করেছেন, তাদেরও বিভ্রান্তি দূর হবে এবং আমি বিশ্বাস করি যে অল্প কিছুদিনের মধ্যেই আমরা মূলধারার রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করব। যে ক্ষমতাসীন আওয়ামী লীগ স্বেচ্ছাচারী কায়দায় পাঁচজানি নির্বাচনকে হালাল করে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, তাদেরকে আমরা বোমাবাজি, ককটেলবাজি করে মানুষ পুড়িয়ে চ্যালেঞ্জ করতে চাই না। আমরা চাই এবং বোঝাতে ইনশাল্লাহ আমরা সক্ষম হব যে তোমরা অজনপ্রিয়, এবং তবুও তাদের একটা মন্দের ভালোর অর্থনীতি আমরা সমসাময়িক কালে দেখতে পাচ্ছি। বিশেষত এই দলটির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন, তারা চাইছেন, গুটি কয়েক মানুষ চাইছেন যে বাংলাদেশ অর্থনৈতিক ভালো জায়গায় পৌঁছায়। কিন্তু ভালো কেন, আমরা উন্নততর জায়গায় যেতে পারি। বিএনপি ভাববে আগামী দিনে 50 বছরের থেকে শুরু করে 100 বছরের আমরা কি করতে পারবো, কত সেকেন্ডে আমাদের কি পরিস্থিতি হবে, সূচকটা কেমন হবে, অর্থনৈতিক সূচক, সামাজিক সূচক, রাজনৈতিক সূচক। আমরা সামনের দিনগুলো নিয়ে এগোবো। সেই সামনের দিনগুলো এগোনোর জন্য ঘাত প্রতিঘাত প্রতিবন্ধকতা আসবে। আপনারা জানেন, সুঅবগত 2021 সালের মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশকে মধ্যমায় রাষ্ট্র করতে চাইছে। 2041 সাল বলছেন তারা ধনী রাষ্ট্র। আমি বিশ্বাস করি বা আমরা বিশ্বাস করি, বা আজকে যে এই আসল নকল বিএনপি নিয়ে যারা আমরা সমালোচনা আলোচনায় রয়েছি, কার্যত বিএনপি মনে করে যে 2025 সালের মধ্যে বাংলাদেশ উচ্চ আয়ের দেশ হবে, তার মানে ধনী রাষ্ট্র হবে। তাহলে আমার তো মনে হয় শুরুতেই আমরা ক্ষমতাসীন আওয়ামী লীগ যেখানে 41 ভাবছে, আমরা ভাবছি 2025, 16 বছর আমরা এগিয়ে রয়েছি, এবং সেটা কিভাবে রয়েছে যেটার সুনির্দিষ্ট ব্যাখ্যা আমরা দিতে পারবো বলে নিকট সময় আমরা মনে করি। জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের নিজ দলের মধ্যে আজকে গণতন্ত্র নেই। দলীয় গণতন্ত্র আমরা আগে প্রতিষ্ঠা করব, দলকে সাজাবো, তারপরে আমরা জনস্বার্থ সংরক্ষণে স্কিমস, আমরা কিছু লক্ষ্য উদ্দেশ্য দিয়ে দিব যে আমরা এখন এই জায়গায় এই খাতে এটা করতে চাই, এই খাতে এটা করতে চাই। বাংলাদেশের অনেকগুলো খাত রয়েছে। এখন অনেকে বলেন, খুব সাধারণ কথার মধ্যে দিয়ে তারা সীমাবদ্ধ থাকেন। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের কৃষি, শিল্প, মৎস্য, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, পর্যটন, তারপরে
জাতীয় রাজস্ব বোর্ড এবং সর্বোপরি একটা ডিফেন্স ডক্ট্রিন যদি আমরা দাঁড় করাতে পারি, এই 8টি খাতকে ব্যবহার করলে আমরা বাংলাদেশ রেভলিউশনারি মুভমেন্ট যদি আমরা নিতে পারি, তাহলে অচিরেই আমরা সারা বিশ্বের মধ্যে অন্যতম ধনী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবার সুযোগ রয়েছে। বাংলাদেশ নিয়ে পরাক্রমশালী রাষ্ট্রের উদ্বিগ্নতা রয়েছে, আগ্রহ রয়েছে, উৎসাহ রয়েছে, কারণ আমরা ভৌগোলিকভাবে যে জায়গায় অবস্থান করছি সেখানে অনেকেরই দৃষ্টি রয়েছে। আজকের বিএনপি যারা আমাদের বিএনপি যারা নেতৃত্ব রয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা আমার রয়েছে। তারা আমারই মা, আমারই ভাই। বিশেষত আপনারা জানেন যে বাংলাদেশ নয়, শুধু এই সাবকন্টিনেন্টে বা পৃথিবীর অনেক জায়গাতেই উত্তরসূরির রাজনীতি প্রচলিত। কিন্তু একটা কথা মনে রাখা দরকার যে অনেক ক্ষেত্রে পূর্বসূরিদেরকেও উত্তরসূরিরা ছাপিয়ে যান। পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা বলেন, যখন ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, শাসন কার্য পরিচালনা করবার সুযোগ পেলেন, তখন তার পরিচয় ছিল নেহেরুর মেয়ে ইন্দিরা গান্ধী। কিন্তু একটা সময় যখন ইন্দিরা গান্ধী সফল হলেন, তখন কিন্তু পরিচয়টা এভাবে হয়েছিল যে ইন্দিরার বাবা নেহেরু ছিলেন। ঠিক একইভাবে বাংলাদেশের রাজনীতিতে আমরা বিএনপির চেয়ারপারসন হিসাবে আজকের আমাদেরই মা বেগম খালেদা জিয়ার প্রতি আমরা আস্থা রেখেছিলাম। তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার হাত দিয়েও অনেক ভালো কাজ বাংলাদেশে হয়েছে। ঠিক একইভাবে আমাদের সিনিয়র ভাইস চেয়ারপারসন, যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব থেকে এক লাফে চলে গিয়েছেন সিনিয়র ভাইস চেয়ারপারসন। আসলে সিনিয়র যুগ্ম মহাসচিব থেকে দলীয় প্রোটোকলে কিন্তু চলে আসার কথা মহাসচিব, কিন্তু কেন সিনিয়র ভাইস চেয়ারপারসন হলো? এই জায়গা থেকেই, ওইখান থেকেই আসলে আমাদের দলের ভিতরে একটা নৈতিক অবক্ষয় হয়েছে এবং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অপশক্তি হওয়ার প্রধান কারণই হচ্ছে যাদের প্রতি আমরা আস্থা রেখেছিলাম তারা আসলে ঠিক সেভাবে সঠিক নেতৃত্ব দিতে পারছেন না। জনস্বার্থ সংরক্ষণের রাজনীতি না করে আওয়ামী লীগ যেহেতু অজনপ্রিয়, সেটিকে পুঁজি করেই যেন আমরা এগোতে চাচ্ছি। আমার মনে হয় সেটা না। আমাদের বাংলাদেশ নিয়ে ভাবা দরকার, বাংলাদেশ নিয়ে আমরা কি করতে পারি, বাংলাদেশের শাসক শ্রেণীতে যারাই আমরা আসবো তাদের সঙ্গে আমাদের বাংলাদেশের জাতীয়তা, বাংলাদেশের সংবিধান, এই দুটো বিষয়ে একটা ঐক্যে আসা প্রয়োজন। বাংলাদেশের শাসন রীতি নিয়ে একটা ঐক্যে আসা প্রয়োজন এবং সর্বোপরি বাংলাদেশের নির্বাচন কোন পন্থায় হতে পারে, বা আমাদের এই যে শাসন রীতি নিয়ে সংবিধান যেমন 43 বছরে 15 বার আমাদের কাটাছাড়া করতে হয়েছে, তাহলে 3 বছর অন্তর আমাদের একবার কাটতে হচ্ছে। তাহলে কি এমন সংবিধান যে সংবিধানে আমাদের এত দূরদৃষ্টিহীন সংবিধানের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, যেহেতু আমাদের বাংলাদেশের সংবিধান, সেটাকে আমাদের শ্রদ্ধা, সম্মান, স্যালুট যাই হোক না কেন করতে হবে। কিন্তু এটা যে একটা দূরদৃষ্টিহীন সংবিধান ছিল সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ এমন কোন সংবিধান রচনা করা ঠিক হবে না বা আমাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না যে সংবিধানে আমাদের 100 বছর 50 বছরে একটা লাইন দুটো লাইন কাটতে হয়। বিশেষ প্রয়োজনে বাংলাদেশের মানুষের জন্যই তো আইন, বাংলাদেশের মানুষের জন্য। সংবিধান কি? সংবিধান হচ্ছে রাষ্ট্রের, জনগোষ্ঠীর কল্পনা, আবেগ, স্বপ্ন, বাস্তবতার একটা কাঠামোগত প্রায়োগিক নির্দেশনা। সেই প্রায়োগিক নির্দেশনাকে যদি আমাকে ধারণ করতে হয়, রাষ্ট্রের জন্য আইন করতে হয়, সেখানে এমন কিছু করতে হবে যেখানে আমরা 100 বছরে হাত দিতে পারবো না। সেই জায়গাতে আমরা কিন্তু আজকে দ্বিধা বিভক্ত। বাংলাদেশের জাতীয়তাটাও দুভাগে বিভক্ত। খুব দুঃখজনক হলো সত্য, পৃথিবীর যে রাষ্ট্রের সংবিধান এবং জাতীয়তার জন্য মানুষ যে কোনো মুহূর্তে লাশ হবার মতো মানসিকতা রাখবেন না, সেই রাষ্ট্রের আর যাই হোক মঙ্গল বয়ে আনার কোনো সুযোগ আছে বলে অন্তত আমি বিশ্বাস করি না। এটি আমার ব্যক্তিগত পর্যায়ের বক্তব্য। এখন আমাদেরকে পিছনে না, আমাদেরকে সামনে এগোতে হবে। সেই সামনে এগোনোর প্রধান কাজ হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের স্বাবলম্বিতা। বাংলাদেশের মানুষকে ভালো থাকতে হবে। বাংলাদেশের মানুষের জন্য আমাদেরকে সুনির্দিষ্টভাবে বোঝাতে হবে যে আমরা এই খাতে এই কাজগুলো করতে চাই। সেই কাজগুলো করবার যদি আমাদের লক্ষ্যটা আমরা বোঝাতে পারি এবং তারা যদি সেটাকে মনে করে যে না, এভাবে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় বাড়তে পারে, তাহলে কেন নয়, কেন রাজনৈতিকভাবে সুস্থ ধারায় আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সুযোগ পেতে পারি। ব্যক্তিগতভাবে কে কিভাবে ভাবলো আমি জানি না। আমি মনে করছি যে আমাদের দলের অসুখ হয়েছে,
অসুখ হওয়ার কারণেই আমি একজন সামান্য ওষুধওয়ালা। আপনারা জানেন যে আমরা যারা মেডিকেলে যারা আমাদের ছেলে মেয়ে যারা ভর্তি হন, তাদের সকলের ইচ্ছা থাকে একজন ভালো মানের চিকিৎসক হওয়া। সেই চিকিৎসক যখন সে মেডিকেল থেকে বের হয়ে, কলেজ থেকে বের হয়ে যখন সে পাশ করে ফেলে, তখন যখন তিনি ডিগ্রিধারী হন, তখন দেখা যায় যে কোনো কোনো ছেলে মেয়ে যে আদর্শিক চেতনা নিয়ে ডাক্তার হওয়ার চিন্তা করেছিল, যে মানুষের সেবা করবে, সেবা ঠিকই করছে, কিন্তু সেটি অনেক সময় চলে যায় আধুনিক সভ্যতার স্থাপত্যে, বড় বড় হসপিটালগুলোর জব নেওয়া বা গভর্নমেন্টের জব নেওয়া বা বিদেশে চলে যাওয়া। আর কিছু কিছু চিকিৎসক থাকেন প্রতি সপ্তাহে, এখন আমি দেখেছি আমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও আছে, যে তার নিজের পকেটের পয়সা খরচ করে কিছু ওষুধ নিয়ে সে তার নিজ এলাকায় যায়, মানুষের সেবা করে। তার কেন প্রয়োজন? সেটা তার নিজের ইচ্ছাই থাকে। সে মনে করে যে যে শপথ নিয়ে আমি ডাক্তার হয়েছিলাম, সেটা আসলে আমার পূরণ করার দরকার। ঠিক একইভাবে আমি হয়তো কখনোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুব সুউচ্চ জায়গায় যাব না বা যেতে চাইবো না, আমাকে চাইলেও আমি যাব না, কিন্তু অন্তত সংকটটাকে উত্তরণ ঘটিয়ে আমি চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জয় হোক। একই সঙ্গে জয় হোক বাংলাদেশের রাজনীতির। আজকে ঐতিহ্যবাহী আওয়ামী লীগ, ঠিক আমাদের নামের পাশেও ঐতিহ্যবাহী বিএনপি ছিল, কিন্তু কেন জানি আমার কাছে মনে হচ্ছে, বা আমাদের দলের শীর্ষস্থানীয় অনেক পর্যায়ের মানুষের সঙ্গে, নেতার সঙ্গে আমি কথা বলেছি, নেতৃবৃন্দের সঙ্গে, তারাও অনেকটা একমত যে আসলে আমাদের যে কাজগুলো আমরা করছি সেটা ঐতিহ্যবাহী কেটে যাচ্ছে। আমার ধারণা যে ঐতিহ্যবাহী আওয়ামী লীগ বনাম ঐতিহ্যবাহী নবধারার কার্যত আসলেই বিএনপির সামনের আসন্ন লড়াই অপেক্ষা করছে। আমি আশাবাদী, কে কিভাবে নিচ্ছেন আমাকে নিতে থাকেন, আমি তাতে কিছু মনে করি না। আমি বিশ্বাস করি যে আমি খুব দ্রুত আপনাদের মন জয় করতে পারবো। আমি যদি এই উদ্যোগ না নিতাম, আমি বিশ্বাস করি যে বিএনপি মুসলিম লীগের মতো হতো, কোন একটি বিশেষ গোষ্ঠী শ্রেণীর প্ররোচনায় বা উদ্দেশ্য, মানে তাদের মাধ্যমে বিএনপি টুকরো টুকরো হতো। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসি। 4x100 রিলে দৌড়ের মতো আমি মনে করছি জিয়াউর রহমান জাদু মিয়ারা যে বিএনপি করেছিলেন, সেই বিএনপির ভর আরেকজন, আমরা যখন দৌড়ের লাঠি আরেকজনকে দিয়েছিলাম, এই আজকে বেগম খালেদা জিয়া তারেক রহমানকে দিয়েছিলাম, তারা আসলে ঠিক সেভাবে দৌড়াতে পারেন। সেটা এখন কেড়ে নিতে হচ্ছে। দৌড়াবো আমরা যারা বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে পারবো। বিএনপি এখন যে 19 দফায় অর্থনৈতিক অর্থনীতির মধ্য দিয়েই পরিবেষ্টিত ছিল, আমরা এখন সেটাকে আরো মজবুত সুসংহত করে বাংলাদেশের মানুষের জন্য স্বাবলম্বিতার পথ খুঁজব। আমি একটি কবিতা বলে আজকের ভিডিও বার্তা শেষ করতে চাই, যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা এবং অবশ্যই অতি অবশ্যই সাবেক রাষ্ট্রপতি আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের প্রতি বিশেষ শ্রদ্ধা করে রেখে আমি আমার কবিতাটি সাজিয়েছি। যে বাবা, যেদিন তোমার বজ্র কণ্ঠে ও শহীদ জিয়ার আনুষ্ঠানিকতায় আমার রক্তের জ্যেষ্ঠ মানুষগুলো মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়েছিল, আর আমি জাতির শ্রেষ্ঠ সন্তানদের পানি পান করিয়ে কোনো এক ভোরে স্বাধীন হয়েছিলাম, আমি সেই স্বাধীন ৭৪-এর রাজপথে থাকা খালি গায়ের স্বাধীন আজও ট্রাফিক জ্যামে হাত পাতি আর সংসার করতে পারি নাই, তাই গভীর রাতে অসহায় নারীর দিকে কদর চেয়ে হাত বাড়াই। বাবা, বাবা, ব্রিটিশ শাসন করেছে, পাকিস্তান শোষণ, আর তোমার কন্যারা হাসিনা খালেদা শুধু ভাষণ আর স্লোগান দিয়ে যাচ্ছে, আমাদের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। তাই ৪০ বছর পর ওই স্বাধীনকে এক সাধারণ কামরুল হাসান নাসিম বলছি, স্বাধীন তুই আর কাঁদিস নে আর, গড়তে হবে গণতন্ত্রের দ্বার, যদি মোরা নিতে পারি নিঃশ্বাস, তোকে ফেলতেই হবে স্বাবলম্বীর প্রশ্বাস। যেদিন বলেছিলাম রাষ্ট্রভাষা বাংলা চাই, ওই বাংলা হচ্ছে আমাদের জাতীয়তা, আর স্বাবলম্বী হয় হচ্ছে আমাদের স্বাধীনতা।